আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। রাজ্যে ক দফায় নির্বাচন হবে তা রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মুখ্য নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন তালিকায় থাকা কোনো নাম বিচারকরা খারিজ করে দিলে তা পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ রাজ্যে 2টি রেল প্রকল্প অনুমোদন করেছে। এআইএফএফ যুবলীগ ফুটবলে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে ক দফায় নির্বাচন হবে তা রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে। এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার বা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভীতি প্রদর্শন অথবা অশান্তি সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো আধিকারিক কমিশনের নির্দেশ বা আইন না মানলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, পুলিশ প্রশাসন এবং আইন বলবৎকারী সংস্থার সঙ্গে বৈঠকে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে। 12 राज्यों में लगभग 60 करोड़ मतदाताओं के रिवीजन की प्रक्रिया लगभग पूर्ण हो चुकी है। स्पेशल इंटेंसिव रिवीजन जिसका एकमात्र उद्देश्य था प्योर इलेक्टोरल रोल्स आर बेडरॉक ऑफ डेमोक्रेसी। कोई भी पात्र मतदाता छूटे न, लेकिन उसके साथ साथ कोई भी इनएलिजिबल व्यक्ति मतदाता सूची में आ न पाए। তিনি আরও বলেন, 80,000-এরও বেশি ভোট কেন্দ্র তৈরি করা হবে এবং প্রতিটি কেন্দ্রেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। বয়স্ক ভোটারদের সুবিধার্থে হুইল চেয়ারের ব্যবস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবক বাহিনীও মজুত রাখা হবে। থাকবে পানীয় জলের ব্যবস্থা, খোলা হবে ভোটার সহায়তা কেন্দ্র। যুব সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে আরও বেশি উদ্যোগ নেওয়া হচ্ছে। ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য ইসিআই নেট অ্যাপে পাওয়া যাবে। মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করা যাবে না। নির্দিষ্ট সময় অন্তর আপডেটেড ভোটার তালিকা প্রকাশিত হবে বলে তিনি জানান। তার সম্পর্কে কয়েকটি রাজনৈতিক দল যে অসৌজন্যমূলক মন্তব্য করেছে সে সম্পর্কে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। এখানে যে কেউ স্বাধীনভাবে তার বক্তব্য রাখতে পারেন, এ ব্যাপারে তার কিছু বলার নেই। জ্ঞানেশ কুমার বলেন, নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। নির্বাচন সংক্রান্ত বকেয়া মামলাগুলি সম্পর্কে আদালত ব্যবস্থা নেবে বলে তিনি মন্তব্য করেন। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন তালিকায় থাকা কোনো নাম বিচারকরা খারিজ করে দিলে তা পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে এ সংক্রান্ত সমস্ত খরচ নির্বাচন কমিশনকেই বহন করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে গতকাল এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গেই রাজ্যের তরফে এর আগে পেশ করা আরও একটি আবেদনের শুনানিতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে বিচার বিভাগীয় আধিকারিকদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 3 বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। বিচার বিভাগীয় আধিকারিকরা এখনও পর্যন্ত বিচারাধীন তালিকায় থাকা 10,16,000 মামলার নিষ্পত্তি করেছেন। এছাড়াও এসআইআর এর সুষ্ঠু অগ্রগতি সুনিশ্চিত করতে একাধিক নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বেঞ্চ জানিয়েছে, 10 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়ে গেলে একটি করে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নিষ্পত্তি হওয়া ভোটারদের অতিরিক্ত তালিকা প্রকাশের বিষয়ে কমিশন এবং রাজ্য দুপক্ষই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে পারবেন।
এসআইআর প্রক্রিয়া নিয়ে শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল বর্ধমানের বুদবুদে পরিবর্তন যাত্রার ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রায়কে স্বাগত জানানোর পাশাপাশি বলেন, যাদের ভোটদান অনিশ্চিত হয়ে পড়েছে তাদের হাইকোর্টে যেতে হবে। এসআইআর নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে তার জন্য তৃণমূল কংগ্রেসই দায়ী বলে অভিযোগ করেন তিনি। একই কথা উল্লেখ করে বিজেপি নেতা তাপস রায় গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, ইআরও এবং এইআরওরা শাসক দলের নির্দেশেই কাজ করেছে। আজকে যে পরিস্থিতি, যেটার দায়ে চাপিয়ে দেওয়া হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওপরে, কারা বিএলও, কারা এইআরও, কারা ইএরও, তাদেরকে বাধ্য করিয়েছে কারা? তাদের নিয়ে মিটিং করে এইভাবে চলতে হবে, করতে হবে। এই যে যত হিন্দু মানুষের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, আদিবাসীদের নাম অ্যাডজুডিকেশনে রয়েছে, এগুলো সমস্ত এই শাসক দলের নির্দেশে বিএলওরা করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ রাজ্যে 2টি রেল প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য মোট ব্যয় ধার্য হয়েছে 4,474 কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। প্রকল্পটি কার্যকর হলে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। पश्चिम बंगाल में संतरागाछी से खड़गपुर 4th रेलवे लाइन बनाना, चौथा प्रोजेक्ट आज जो अप्रूव हुआ वो सैंथिया से पाकुर, ये मध्य बंगाल है, पश्चिम बंगाल का नॉर्थ बंगाल, साउथ बंगाल, बीच में जो मिडिल वाला पार्ट है, सैंथिया पाकुर 4th लाइन। প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা দেশের 100টি জেলায় কার্যকর হলেও পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের বাস্তবায়ন করেনি বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযোগ করেছেন। লোকসভায় গতকাল তিনি বলেন, এই প্রকল্পের জন্য কৃষকদের সহায়তা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম এই 4টি জেলাকে নির্বাচন করা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে তার বাস্তবায়ন সম্ভব হয়নি। मैं बड़ी तकलीफ के साथ ये कहना चाहता हूँ कि इतनी महत्वपूर्ण योजना को पश्चिम बंगाल की सरकार ने लागू नहीं किया है, ये पाप किया है। पश्चिम बंगाल के 4 जिले जिनके साथ ये सरकार अन्याय कर रही है पश्चिम बंगाल की। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালে এক রোগী মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর, ইসলামপুরের মেলামাঠ এলাকার বাসিন্দা বছর 32-এর দীপক গুপ্তা গতকাল সন্ধ্যায় বুকের ব্যথা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন একটি ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎই তার মৃত্যু হয় বলে মৃতের পরিবারের অভিযোগ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ইসলামপুর থানার পুলিশ। হাওড়া জেলাশাসকের দপ্তর অভিযানের ডাক দিয়েছে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। যুবদের কর্মসংস্থান, 1,500-এর বদলে মাসিক 6,000 টাকা বেকার ভাতা, এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যুবদের স্থায়ী কাজের ব্যবস্থা সহ নানা দাবিতে আজ এই অভিযানের ডাক দিয়েছে সংগঠনের হাওড়া জেলা কমিটি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। এআইএফএফ যুবলীগ ফুটবলে ইস্টবেঙ্গল গতকাল নিজেদের মাঠে 4-1 গোলে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেছেন জাইদ খান, সাহিল খান, ইব্রাহিম আলী খান এবং স্যামুয়েল হাউকিব। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ক দফায় নির্বাচন হবে তা রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মুখ্য নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালাম এবং তামিলনাড়ু সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জলজীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে 4,474 কোটি টাকা ব্যয়ে 2টি রেল প্রকল্পে ছাড়পত্র মন্ত্রিসভার। দেশে রান্নার গ্যাসের কোনো অভাব নেই, অযথা তা নিয়ে আতঙ্কিত না হতে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। পশ্চিম এশিয়ার সংঘর্ষের প্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে, ট্যাঙ্কার চলাচলও কমে গেছে 80%। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আবারও জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালাম
ও তামিলনাড়ু সফর করবেন। কেরালামের এর্নাকুলামে প্রধানমন্ত্রী প্রায় 10,800 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেখানে একটি জনসভায় তিনি ভাষণ দেবেন। এরপর তামিলনাড়ু তিরুচিরাপল্লীতে প্রধানমন্ত্রী প্রায় 5,650 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এগুলির মধ্যে রয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরিকাঠামো, গ্রামীণ যোগাযোগ এবং মহাসড়ক উন্নয়নের মতন গুরুত্বপূর্ণ একাধিক ক্ষেত্র। নতুন 5টি ট্রেন পরিষেবারও সূচনা হবে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন এই ট্রেনগুলির মধ্যে রয়েছে 2টি অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনগুলি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করে তুলবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা জলজীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা জল জীবন মিশনের মাধ্যমে যথাযথ পরিষেবা সুনিশ্চিত করতে পরিকাঠামো পুনর্গঠন ও পুনর্নির্মাণের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে 8,69,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মধ্যে কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 3,59,000 কোটি টাকা। সুজলাম ভারত প্রকল্পের প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিটি গ্রামকে একটি অনন্য সুজল গাঁও পরিষেবা এলাকার আইডিও বরাদ্দ করা হবে। इस जल जीवन मिशन का 2.0 वर्जन अप्रूव हुआ। 1.0 वर्जन इतना महत्वाकांक्षी, इतना बड़ा प्रोजेक्ट था, करीब 13 करोड़ परिवारों तक पहुंचा नल से जल। अब इन सारे प्रोजेक्ट्स की ऑपरेशन एंड मेंटेनेंस, वाटर सोर्स, सोसाइटी को जितनी डिफरेंट जो कमिटीज बनी है, विलेज की कमेटी, ग्राम सभा की कमेटी, पंचायत की कमेटी, इन सबको इन्वॉल्व करना, फिर जहाँ पे पॉपुलेशन बढ़ रही है वहाँ पे नए सोर्सेज निकालना, एक तरीके से अब इसको सस्टेनेबल बनाने का टाइम आया। शुरू में टेक ऑफ करना, कवरेज लाना, अब है इसको सस्टेनेबल बनाना। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি 4,474 কোটি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গে 2টি রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। এই প্রকল্পের বাস্তবায়ন যোগাযোগ ব্যবস্থাকে সুগম করতে এবং যানজট কমাতে সাহায্য করবে বলে মন্ত্রী জানান। সীমান্তবর্তী দেশগুলি বিনিয়োগ সংক্রান্ত নির্দেশিকায় পরিবর্তনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই সংশোধনীর লক্ষ্য হল স্টার্ট আপ এবং শিল্প সংস্থাগুলির জন্য বিনিয়োগ অব্যাহত রাখা এবং বাণিজ্য আরও সহজ করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে দেশে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই। এ ব্যাপারে তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে পুরী জোর দিয়ে বলেছেন যে ভারতের জ্বালানি আমদানি বিভিন্ন উৎস থেকে অব্যাহত রয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি সত্ত্বেও সাধারণ গ্রাহকদের কাছে 100% সিএনজি এবং পিএনজি সরবরাহ নিশ্চিত করার জন্য সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। শিল্প সংস্থাগুলিতেও 70 থেকে 80% সরবরাহ অব্যাহত রয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে এলপিজি উৎপাদন বৃদ্ধি সহ গৃহস্থালী এবং হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতন অত্যাবশ্যক ক্ষেত্রগুলির জন্য গ্যাস সরবরাহ অটুট রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে তেল বিপণন সংস্থাগুলির কার্যনির্বাহী আধিকারিকদের নিয়ে গঠিত একটি কমিটি এ ব্যাপারে পর্যালোচনা করছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার ফলে বিশ্বব্যাপী স্থিতিশীল জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে ভারত বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে প্রায় 5,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে যে আসামের রুমানীগড় তৈল শোধনাগার থেকে গতকাল বিকেলে এই সরবরাহ শুরু হয়েছে। 44 ঘন্টার মধ্যে সে দেশের দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে জ্বালানি পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। বিপিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসাবে ভারত পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশকে বছরে প্রায় 1,80,000 মেট্রিক টন ডিজেল সরবরাহ করে থাকে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার পথে। ট্যাঙ্কার চলাচলও কমে গেছে অন্তত 80%। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় বর্তমানে প্রায় 150টি ট্যাঙ্কার সেখানে নোঙর করে আছে। সেগুলিতে আনুমানিক 16 বিলিয়ন লিটার তেল রয়েছে। কমপক্ষে 10টি বাণিজ্যিক জাহাজকে ড্রোন দিয়ে আঘাত করা হয়েছিল। অন্যদিকে পারস্য উপসাগরে বেতার যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপদ আরও বেড়েছে।
পরিস্থিতি মোকাবেলায় ইউরোপের বাণিজ্যিক জাহাজগুলিকে একজোট করে ফ্রান্স উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে বলে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন। তাদের প্রধান বিমানবাহী রণতরী চার্লস ডা গল মোতায়েন করা হয়েছে। গ্রিস, সাইপ্রাস, নেদারল্যান্ডস এই অভিযানে অংশ নিয়েছে। তবে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অপারেশন এপিক ফিউরি থেকে ইউরোপের দেশগুলি নিজেদের সরিয়ে রেখেছে। পশ্চিম এশিয়া অঞ্চলের পরিস্থিতির প্রেক্ষিতে ভারত এই অঞ্চলের মধ্যে বিমান চলাচলের উপর সম্ভাব্য প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিমান সংস্থাগুলির ক্রমবর্ধমান পরিস্থিতির প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের নিরাপত্তা এবং পরিষেবার ধারাবাহিকতাকে প্রাথমিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে। এছাড়াও অতিরিক্ত বিমানে চলাচল আরও সহজতর করার জন্য এবং মাস্কাত আন্তর্জাতিক বিমানবন্দরকে বিকল্প বিমানবন্দর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য অসামরিক বিমান চলাচল দপ্তর ডিজিসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। উল্লেখ্য, দুবাই, আবুধাবি, শারজা, রাস আল খাইমা, আলাইন, ফুজাইয়া, জেড্ডা এবং মদিনা সহ গন্তব্যস্থলে আসা যাওয়ার বিমানগুলির ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল সন্ধ্যায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘাচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় বিদেশমন্ত্রী জানিয়েছেন তারা যোগাযোগ বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। ডক্টর জয়শঙ্কর জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়াডেফুল এবং দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রী চো হিউনের সঙ্গেও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় চো হিউন জানান তারা ভারতীয় এবং দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ বজায় রাখার বিষয়েও সম্মত হয়েছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এসআইআর প্রক্রিয়া চালানো হয়েছে এবং এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার বা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভীতি প্রদর্শন অথবা অশান্তি সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো আধিকারিক কমিশনের নির্দেশ বা আইন না মানলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, পুলিশ প্রশাসন এবং আইন বলবৎকারী সংস্থার সঙ্গে বৈঠকে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ থেকে তাদের বিরত থাকতেও বলা হয়েছে। चुनाव आयोग से संबंधित सभी कर्मचारियों को, डीएम्स को, एसपीज को, डीआईजीज, आईजीज, लॉ एंड ऑर्डर इन्फोर्सिंग एजेंसी, लगभग 24 जो और इन्फोर्समेंट एजेंसीज होती हैं, स्टेट गवर्नमेंट, चीफ सेक्रेटरी, डीजीपी और सभी सचिवों को ये सख्त निर्देश दिए गए हैं कि एनफोर्स रूल ऑफ लॉ स्ट्रिक्टली विदाउट फियर और फेवर। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালা ও তামিলনাড়ু সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা জলজীবন মিশন প্রকল্পের মেয়াদ 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। খবর শেষ হলো।